Hello, assalamu alaikum everyone. This is me Trisha Hossain. Welcome back to my channel. দীর্ঘ অনেক দিন পরে আজকে আমার ইউটিউবে ব্যাক করা এই চ্যানেলটা খোলার পর আমি কিছুদিন অ্যাক্টিভ থাকলেও তারপরে আমার যে কোনো কারণেই হোক অ্যাক্টিভ থাকা হয়নি। তো ইউটিউব, ফেসবুক যেখানেই হোক অনেক দিন কোনো ভিডিও আপলোড করিনি, কিছু হয় নাই। তো অনেক দিন পর আজকে আমি ব্যাক করতেছি। তো আজকে ভিডিওটাও হতে চলেছে একটা বর্তমানে খুব ট্রেন্ডি একটা জিনিসের ওপর, সেটা হলো উপন্যাস বা নোবেল যেটাই বলো। তো আজ আমি তোমাদের একটা উপন্যাস পড়ে শোনাবো যেটা বর্তমান ট্রেন্ডিং কিছু উপন্যাসের মধ্যে একটি। সেটা হলো তোমার আমৃত্যু ভালোবাসি তোকে, যেটার লেখক সালমা চৌধুরী আপু, এবং এটার মেন যে নায়ক বলতে পারো, এটার যে মেন ক্যারেক্টার, মেল ক্যারেক্টার, সেটা হলো আবির ভাই। আর এটার মেন যে ফিমেল ক্যারেক্টার সেটা হলো আমাদের মেঘ আপু বা মেঘ। তো স্টার্ট করা যাক। ফার্স্টেই এই বুকটা খোলার পরে এখানে আবির ভাইয়ের দেওয়া চিঠি তোমরা দেখতে পারবে। এটা আমি তোমাদের এটা নিয়ে অন্য একদিন কোনো একদিন ভিডিও করে এটা তোমাদের পড়ে শোনাবো, আবির ভাইয়ের এই চিঠিটা। আর এটা হলো তোমাদের সালমা বুকমার্ক যেটা আছে সেটা। তো এগুলো আমি তোমাদের এটা আমি অন্য একদিন পড়ে শোনাবো। আজ চলো ডিরেক্ট এই উপন্যাসটা পড়ে শোনা যাক, দেখি আর কি আছে। আর এটা অনলাইন যে সালমা আপুর পেজে যে এই গল্পটা আপলোড করা আছে সেটার সাথে হুবহু মিল রাখতে পারছে কি না। আই থিঙ্ক সম্ভব না, কারণ এতটুকু এই কয়েকটা পেজের মধ্যে এত বড় উপন্যাস, দ্যাট নট পসিবল। তো যাই হোক, শুরু করা যাক। ফার্স্টেই শরতের মোহময় প্রভাত, হৃদয় ছোঁয়া নির্মল সৌন্দর্যে নিসর্গ সেজেছে অপরূপ সাজে। নীল অভ্রের বুক চিরে শুভ্র মেঘেরা দল বেঁধে উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে। ক্যালেন্ডারের পাতার সাথে সাথে প্রকৃতিও জানান দিচ্ছে শিউলি ঝরা শরতের আগমন ঘটেছে। পূর্ব দিগন্তের বিভাবসুর আলো শিশির ভেজা সবুজ ঘাসেদের রাঙিয়ে দিচ্ছে। রৌদ্র ছায়ার মাঝে একটা মরা গাছের মগডালে বসে কৃষ্ণবর্ণের একজোড়া ময়না পাখি খক খক করে ডেকে যাচ্ছে। পরিত্যক্ত স্থানে অযত্নে বেড়ে ওঠা গগন শিরীষ গাছের সাদাটে ফুলের সুবাসে চারপাশ মোহিত হয়ে আছে। শরতের এই অভিন্দ ও রূপের মাঝেও কোথাও যেন এক রাস বিষাদময় নিরন্তর বুক কাঁপছে। রেল স্টেশনের চত্বরে ইস্পাতের বেঞ্চে বসে আছেন এক মধ্যবয়স্ক নারী, বয়স 50-এর কাছাকাছি। গায়ের রং ধবধবে ফর্সা না হলেও বয়সের তুলনায় সফেদ বলা চলে। পরনে কালো বোরকা, চুলে শ্যামলা রঙের ওড়নায় আবৃত। মধ্যবয়স্কা নিষ্প্রাণ দৃষ্টি অদূরে প্রতীক্ষমান ট্রেনের দিকে। আলো ছায়ার পূর্ণ জীবনের মাঝেও অনুভূতির দেওয়াল যেন চূর্ণ হয়ে গেছে। মস্তিষ্ক আজ বিধ্বস্ত প্রায়। মিনিট দুয়েকের মধ্যে ট্রেন মন্থর গতিতে স্টেশন ত্যাগ করল। মধ্যবয়স্কার দৃষ্টি অবিচল। চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা অশ্রু গাল বেয়ে নামতেই একটা সমর্থ হাত কাঁধ স্পর্শ করল। মধ্যবয়স্ক এক পুরুষ কণ্ঠে কোমলতা মিশিয়ে ডাকলেন, মাহমুদা। ভদ্রমহিলা নিঃশব্দে অশ্রু মুছে চোখ তুলে তাকালেন। সহসা নির্লিপ্ত ভঙ্গিতে হাসার চেষ্টা করলেন। মধ্যবয়স্ক লোকের ঠোঁটের হাসি পরিবর্তে চেহারায় উদ্বেগের ছাপ স্পষ্ট দেখা গেল। চিন্তিত কণ্ঠে জানতে চাইলেন, কাঁদছো কেন? কতগুলো বছর পর জন্মভূমিতে পা রাখলাম, ভাবতেও পারিনি আবার কোনোদিন এই মাটিতে পা রাখব। আমরা যা ভাবি তা সবসময় ঠিক হয় না, কখনো কখনো ঠিক সেটাই হয় যেটা আমরা কল্পনাও করি না। মধ্যবয়স্ক লোক অবচেতন মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ভদ্রলোকের নাম আমিনুল ইসলাম, বর্তমান ঢাকায় এয়ার মার্শাল পদে কর্মরত অবস্থায় আছেন। ভদ্র মহিলার নাম মাহমুদা খান আমিনা, তারা সম্পর্কে স্বামী স্ত্রী। আমিনুল ইসলাম পুরো কণ্ঠে বললেন, খাবে চলো। মাহমুদা তৎক্ষণাৎ বললেন, খিদে নেই। সারা রাত কিছু খাওনি? এভাবে না খেয়ে থেকে শরীর খারাপ করার কোনো মানে হয় না। তুমি গ্রামে আসতে চেয়েছো, আমি নির্দ্বিধায় তোমাকে নিয়ে এসেছি, একটা বারের জন্যও বাধা দেওয়ার চেষ্টা করিনি। তুমি এখন না খেলে শরীর খারাপ হবে, বাড়িতে কোনো একটা অঘটন ঘটলে কি হবে ভাবতে পারছো? মাহমুদা মলিন গলায় বললেন, আমার খুব ভয় হচ্ছে।
ভয় পেও না, মনে সাহস রাখো। ভাইজানের মুখোমুখি হলে কি হবে? মাহমুদা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। তোমার ভাইপো সব সামলে নেবে, দেখে নিও। মাহমুদা মৃদু হেসে বললেন, ওর ভরসাতেই তো এত দূর আসা। এখন খাবে চলো। সকালের নাস্তা শেষে রিকশায় করে দুজন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেন। মাহমুদার হাতে বাসের টিকিট দিয়ে আমিনুল নিবৃত্ত গলায় বললেন, সাবধানে যেও, আর কোনো সমস্যা হলে জানিও। তুমি যাবে না? আমি গেলে পরিস্থিতি খারাপ হতে পারে, তার থেকে তুমি একা গিয়ে ঘুরে এসো। আমি বরং এখানেই অপেক্ষা করব। আমি একা যাব? হ্যাঁ, ঠিক আছে, তুমি সাবধানে থেকো। আচ্ছা। মাহমুদা বাসের মাঝখানে একটা সিটে বসেছেন, তার দৃষ্টি জানালার বাইরে স্থির দাঁড়িয়ে থাকা স্বামীর উদ্বিগ্ন চেহারার দিকে। কিছুক্ষণের মধ্যেই বাস চলতে শুরু করলো। পিচ ঢালা রাস্তায় দুধারে সারি সারি বনজ গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তাদের মাঝ বরাবর নির্বিঘ্নে বাস চলছে। সকালের মৃদু বাতাস, আকাশ জুড়ে মেঘেদের ভেলা, গাছে গাছে পাখিদের কিচিরমিচির ধ্বনি আর প্রকৃতির মনোহর সুবাস হৃদয়ের কিনারা ছুঁয়ে যাচ্ছে। আধা পাকা বিধ্বস্ত ধান ক্ষেত পেরিয়ে মাহমুদার দৃষ্টি নদীর তীরে শুভ্রতা ছড়ানো কাশফুলের নিবিষ্ট হয়ে আছে। সহসা চোখের সামনে ভেসে উঠেছে চিরসুখময় শৈশবের আহ্লাদী স্মৃতি। বাবা মায়ের চোখের মনি, সেই সাথে 3 ভাইয়ের একমাত্র আদরের বোন ছিলেন তিনি। বড় 2 ভাইয়ের সীমাহীন ভালোবাসার প্রখরতা আজও অস্বীকার করার সাধ্য নেই। গ্রীষ্মের কালবৈশাখী ঝড়ে আম কুড়ানো, মুষলধারের বৃষ্টিতে ভূষণ্ডী হয়ে বাড়ি ফেরা, শরতের ভোরে বাড়ি থেকে লুকিয়ে কাশফুলের রাজ্যে হারিয়ে যাওয়া, এসব এখন ধুলো জমা অতীত। বাবার মৃত্যুর বছর 2-এর মধ্যে অনিচ্ছাকৃতভাবে শৈশবের স্মৃতিতে ঘেরা রূপলাবণ্যে পূর্ণ জন্মভূমি ছেড়ে ঢাকার মতো ব্যস্ততম কংক্রিটের নগরে পাড়ি জমাতে হয়েছিল। গ্রামের মায়াডোর বেড়ে ওঠা প্রফুল্ল জীবন প্রথমবারের মতো শহরের 4 দেয়ালের মাঝে বন্দী হয়েছিল। গ্রামের নৈসর্গিক সৌন্দর্য ভুলে শহরের টিকে থাকার লড়াইয়ে হৃদয় বিধ্বস্ত হয়ে গিয়েছিল। সেই সঙ্গে বড় ভাইদের সাথে মানসিক সম্পর্কেও অবনতিও ঘটেছিল। বছর কয়েক পর নির্বোধ মস্তিষ্কে অতর্কিতে অনুভূত অদৃশ্য স্বপ্নঘোর কিংবা নির্দয় নিয়তির নিমিত্তে নেওয়া ভুল সিদ্ধান্তের দরুন মা ভাইদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন হয়েছিল। সেদিনের পর বাবার কেনা ভিটাতে পা পর্যন্ত রাখতে পারেননি। 1 বছরের মাথায় মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে এসেছিলেন, কিন্তু ভাইজানেদের কঠোর সিদ্ধান্তের কারণে মৃত মায়ের লাশ ছোঁয়ার অধিকারও সেদিন হারিয়েছিলেন। ঝরাপাতার মতো ভাইদের জীবন থেকে নিঃশব্দে ঝরে গিয়েছিলেন মাহমুদা খান। অস্তিত্বের সংগ্রাম সুখ বাজি রেখে এক আকাশসম বিষাদ বুকে চেপে ঝাপসা চোখে বেরিয়ে গিয়েছিলেন পৈতৃক নিবাস থেকে। সেই থেকে কেটে গেছে বহু বছর। চলতি পথে অসংখ্যবার হোঁচট খেয়েছেন, শূন্যতায় তাকিয়ে বারংবার নিজেকে সামলেও নিয়েছেন। তবুও সময়ের সাথে সাথে হৃদয়ের অন্তঃস্থলে ভয়ঙ্কর রকমের অপরাধবোধ মাথাচাড়া দিয়ে উঠেছে। অনিশ্চয়তার জীবনে তিক্ততা ভুলতে চাতক পাখির মতো কত রাত কাটাতে হয়েছে। আকস্মাৎ চলন্ত বাসে ব্রেক কষল ড্রাইভার। গতি জড়তার কারণে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে গিয়েছে। উদাসীন মনের ভাবনা কাটিয়ে মাহমুদাও জানালার বাইরে তাকালেন। নির্বিষ্ট চিত্তের অনুগতে কখন যে গন্তব্যে পৌঁছে গেছেন বুঝতেও পারেননি। কপাল পর্যন্ত ঘোমটা টেনে বাস থেকে নামলেন। সকাল পেরিয়ে দুপুর হতে চলল। সূর্যের উত্তাপে উত্তপ্ত নিসর্গ। মাহমুদা স্থির নেত্রে চারপাশে নজর বুলাতে লাগলেন। এতগুলো বছর প্রায় সবই বদলে গিয়েছে। কয়েক মুহূর্ত নির্বাক চোখে চেয়ে থেকে ধীর গতিতে হাঁটতে শুরু করলেন। তো এটাই ছিল আমাদের এই আমি তো ভালোবাসি তোকে গল্পের
প্রথম পর্ব যেটাকে বলে, প্রথম পর্ব, এটা পর্বই ছিল প্রথম। এখানে যেটার হয়েছে এটা ফার্স্ট পর্ব। তো এটার নেক্সট পর্ব আমি দিব ইনশাল্লাহ। নেক্সট পর্বে আমার মনে হয় এই আবির আর মেঘের দেখা হতে হতে অনেক দেরি হয়ে যাবে। যাই হোক, তো আজকে এটাই প্রথম খণ্ড ছিল। তো আই এম ভেরি এক্সাইটেড রাইট নাও, কারণ অনেক দিন পর আমার ইউটিউবে ব্যাক করা, তার উপর এক্সাইটমেন্ট একটা কাজ করার কারণ হলো এই উপন্যাসটা। আমি বেসিক্যালি উপন্যাস প্রেমী বলতে পারো। আমি সবসময় উপন্যাসকে প্রেমী। আমি আবির ভাই, জাইন কৃতিক, ইরফান নেওয়াজ, রিচার্ড কায়নাট, তারপরে তোমার এরিশ ইউভান, ইয়াশ ইউভান। আমি সবসময় ধরো আমি অল টাইম বলতে পারো আমার এই উপন্যাস জগতের জার্নি স্টার্ট হয়েছে আজ থেকে আরও 1.5 থেকে 2 বছর আগে। আমি উপন্যাস পড়া স্টার্ট করেছি। আমার পড়া উপন্যাসের ফার্স্ট উপন্যাস ছিল সঙ্গীন প্রণয়াসক্তি, ইয়েস, অ্যান্ড মাই ড্রিম নোবেল ম্যান, সেটা হচ্ছে জাইন কৃতিক চৌধুরী। অনেক উপন্যাসের নায়ক নায়িকা, অনেক উপন্যাসের হিরো ভিলেন অনেকেই আসবে, বাট এই তৃষা একমাত্র সবগুলোর উপর ক্রাশ খাবে, সবগুলোকে পছন্দ করবে। হ্যাঁ, এখানে এই দিক থেকে আমাকে ক্যারেক্টারলেস বলতে পারো, কারণ এক একটা উপন্যাসের নায়কের ক্যারেক্টার এরকম আমি না চাইতে হোঁচট খেয়ে পড়ে যাই। তবে যেটাই বলো, যেই আসুক আর যাই হোক, জাইন কৃতিক ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি। ও সবসময় একদম হাই লেভেলে থাকবে, আর ওকে ঝাঁপিয়ে আমার মনে হয় না কোনো দিন কেউ যেতে পারবে। আর আমার পড়া ফার্স্ট উপন্যাসই হলো সঙ্গীন প্রণয়াসক্তি, যেটার নায়ক জাইন কৃতিক। আমরা সবাই কম বেশি ওকে চিনি, যার বাস্তবে কোনো অস্তিত্ব না থাকলেও আমি হারিয়ে গেছি সেই কালো লেদার স্যুট পরা এক বাইকারের উপর। যাই হোক, আমি কি বলবো, মানে কি একটা অবস্থা না, মানুষ বাস্তব জগতের থেকে কল্পনা জগতে বেশি সুখী, সেরকম আমিও সেম। বাস্তব জগৎ থেকে আমি কল্পনা জগৎকে বেশি ভালোবাসি। আর ইতিহাসের পাতায় আই থিঙ্ক লেখা থাকবে যে কোনো একটা জেনারেশন এরকম ছিল যেখানের মানুষ বাস্তব জগতের থেকে কল্পনা জগৎকে বেশি ভালোবাসত, কল্পনা জগতে বেশি হারিয়ে যেত। অ্যান্ড হুট করে একটা জেনারেশন কেমন উপন্যাসে আসক্ত হয়ে গেল না, জিনিসটা খুব কেমন একটা না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, যেটার নেক্সট পার্টে থাকবে এটার নেক্সট পার্ট। আমি এটাকে সম্পূর্ণ কমপ্লিট করব ইনশাআল্লাহ। এটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে দেন আমি আরও একটা উপন্যাস ধরবো। এভাবে ধাপে ধাপে এক একটা উপন্যাস আমি শেষ করব। আর হ্যাঁ, যেহেতু আমি এসএসসি ব্যাচ 2027, আমার সামনে পরীক্ষা, হ্যাঁ একটু প্যারাই থাকবো, ঠিক আছে। তবে আমি এরপর নেক্সট ভিডিও, এগুলো তো চলতেই থাকবে, এগুলো ভিডিও চলতেই থাকবে, বাট এর মাঝে মাঝেও আমি আমার পড়ার সাবজেক্ট নিয়ে কিছু অ্যাডভাইস, বা যারা 2027 ব্যাচ আছো কিংবা জুনিয়র যারা আছো তোমাদের জন্য কিছু অ্যাডভাইস থাকবে, যেটা পড়লে তোমাদের ভালোই হবে, খারাপ না। তো এই ছিল আজকের টপিক। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই উপন্যাসের সাথে। উপন্যাসের সেকেন্ড পার্ট নিয়ে আজকের মতো চলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।